নমস্কার। পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার এসেছি আরেকটি চমকপ্রদ ঘটনার কথা বলতে। যারা নেশাগ্রস্ত মানুষ, বিশেষ করে যারা মদ্যপান করেন, সেই সব মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছেন যাদেরকে উচ্চাসনে বসিয়ে রেখেছি আমরা। বিশেষ করে কবি সাহিত্যিকদের মধ্যে মদ্যপানের একটা বিপুল নেশা রয়ে গেছে এবং অনেকের মতে, অনেক কবি সাহিত্যিকদের মতে নাকি এই মদ্যপান হেতু, মদ্যপানের পরে তারা নাকি তাদের কাব্য সৃষ্টিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হন। এরকম ধারণা বা এরকম কথাবার্তা আমরা শুনে এসেছি। কিন্তু আজ যে ঘটনার কথা বলবো, বিদেশের মাটিতে যে সমস্ত বিশ্ববিখ্যাত কবিরা সাহিত্যিকরা রয়েছেন, তারাও পানাসক্ত, এই মদে আসক্ত। তাদের কি মনের কথা, সেগুলো জানব। এই যে কাব্য সৃষ্টির নেপথ্যে এই যে মাদক দ্রব্য সেবনের যে ধারা, তার ফলাফল কি হতে পারে? আমরা জানি ডি কুইন্সের অহিফেন সেবকের স্বীকারোক্তি সেই যুগের এক উল্লেখযোগ্য সৃষ্টি। অহিফেন সেবী ছিলেন কোলরিজেও। তার অসমাপ্ত বিখ্যাত কবিতা কুবলা খান শুধু আফিমজাত দিবার স্বপ্নের ঘোরেই লেখা। শুধু আফিমই নয়, গাঁজা, মদ প্রভৃতি নেশা নিজের ওপর চালিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন বোদলেয়ার। তিনি তো লঘুচালি একবার সুরকারদের কমিক অপেরার জন্য, শ্যাম্পেন ধর্মসঙ্গীতের জন্য, রাইন মদ এবং বীর গানা রচনার জন্য বার্গান্ডি সেবনের পরামর্শ দিয়েছিলেন। বুঝুন ঠেলা। তা এরকমভাবেই তাদের অভিজ্ঞতার কিছু নিদর্শন আজ শুনে নেব। অঢেল মদ্যপানই নাকি ভাইলান টমাসকে অলৌকিক এক জগতে পৌঁছে দিত, যে জগতের অসংখ্য ছবি তার সামনে ফুটে উঠত এবং সেগুলো তার কবিতার মাল মশলা হিসেবে ব্যবহৃত হতো। তিনি বিশ্বাস করতেন কোহল উৎপন্ন বিকার কবিকে দেয় তৃতীয় নয়ন। এই তৃতীয় নয়ন সৃষ্টিশীলতার কাজে ব্যবহৃত হয়। তার উৎসভূমির সঙ্গে সংযোগ স্থাপনের ফলেই র্যাবো প্রায়শই মাদকের শরণাপন্ন হতেন। তিনি বিশ্বাস করতেন মাদকের প্রভাবে যে অর্ধ স্বপ্নময়তা অবস্থার সৃষ্টি হয়, তা তার সৃজনকর্মের খুবই সহায়ক। একেবারে হালের কবি অ্যালেন গিন্সবার্গের নেশাভাঙের দীক্ষাগুরু ছিলেন ঔপন্যাসিক উইলিয়াম ব্যারোজ। তাঁর দি নেকেড লাঞ্চ উপন্যাসটি লেখা হয়েছিল মাদকাচ্ছন্ন অবস্থায় কিছু এলোমেলো নোট সাজিয়ে। খোলাখুলিভাবেই জানিয়েছেন মারফিন মারিজুয়ানা অলৌকিক এক নীল তরঙ্গে নাকি তাকে প্লাবিত করত। সেখানেই তিনি সৃষ্টি করতেন তার অসাধারণ সব কাব্য। তা এই যে তৃতীয় নয়ন দ্বারা, মদ্যপানের পর তৃতীয় নয়ন দ্বারা যে সৃষ্টধর্মী কাব্য,
তা কতখানি ফলপ্রসূ হয়েছিল? সত্যি সত্যি কি মদ্যপানের পর খুব একটা ভালো উচ্চমানের কিছু সৃষ্টিশীল কাজ হতে পারে কি? বোধহয় না। তা সেই জন কিটস কবি বার্নসের সঙ্গে তার সাক্ষাৎকারকে স্মরণীয় করে রাখার জন্য একদিন তার বাড়িতেই প্রচুর হুইস্কি সেবন করেন এবং হুইস্কি সেবন করার পর কয়েকটি সনেট লিখেছিলেন। পরে কিটস ভীষণ লজ্জার সঙ্গে স্বীকার করেন যে মদের ঘোরে লেখা সে সমস্ত সনেট অত্যন্ত নিকৃষ্ট মানের, যা কোনোভাবেই প্রকাশযোগ্য নয়। শেষ পর্যন্ত জানিয়েছিলেন যে মাদকদ্রব্য এবং সৃজন শক্তিকে মাদকদ্রব্য এই সৃজন শক্তিকে বরং ধীরে ধীরে বন্ধা করে দেয়। ফ্রান্সিস টমসনের শ্রেষ্ঠ কবিতাগুলো সবই 1897 সালের আগেই রচনা। তারপর থেকে আফিমের নেশা তাকে গ্রাস করার ফলে উল্লেখযোগ্য কিছু আর তিনি লিখে যেতে পারেননি। ডাইলান টমাস যখন নিজেকে মাদকাচ্ছন্ন মানুষ বলে দাবি করতেন, সেই সময়কালে অর্থাৎ 1945 থেকে 1953 সাল পর্যন্ত এর মধ্যে 4-5টি কবিতা তিনি লিখে উঠতে পেরেছিলেন। মাত্র এই 4-5টি কবিতা লিখতে পেরেছিলেন, তাহলে বুঝুন ব্যাপারটা। হর্সিস নেশাগ্রস্ত অবস্থায় অসুস্থ র্যাবোকে তার এক বন্ধু একবার দেখতে এলেন। জ্ঞান ফেরার পর রাবো জানান, নেশার ঘোরে তিনি যা দেখেছেন তা কিন্তু বলার যোগ্য নয়, লেখার তো নয়ই। জীবনের শেষ ভাগে মাদকের আনুকূল্য ছাড়া র্যাবো একটা লাইনও লিখতে পারেননি এবং মাদকাসক্তি শেষ পর্যন্ত তাকে পৌঁছে দিয়েছিল বন্ধা এক উপত্যকায়। কি কেমন লাগলো? এরকম চমৎকার সব ঘটনা শুনতে চোখ রাখতে হবে পুতুল পুরাণে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন পুতুল পুরাণের। নমস্কার।